দর্শক, টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আমরা বিভিন্ন পর্বে ইন্ডাস্ট্রির অভিজ্ঞ অতিথিদের কাছ থেকে তাদের বিভিন্ন স্কুল অফ থটসগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সচরাচর আমরা আলোচনা করি না। সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ট্রেন্ড ট্রেডিং। বাজারে প্রচুর মানুষ ট্রেন্ড ট্রেডিং করেন। একটা শেয়ারের দাম বাড়ছে, আমরা সহজেই ধরে নেই, অনেকটা ইরেসপন্সিবলি ধরে নেই যে কেউ কারসাজি করে দাম বাড়াচ্ছে। ইট ইজ নট নেসেসারিলি ট্রু অলওয়েজ। তো টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি এসছেন মিস্টার আলী জাহাঙ্গীর। ওনারা বাংলাদেশের প্রথম জেনারেশনের মার্কেট টেকনিশিয়ানস। 2000s-এর দিকে, মিড 2000s-এর দিকে ওনারা শুরু করেছিলেন। উনি একটা চার্টিং সার্ভিস প্রোভাইডার প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস মেন্টরিং একটা প্রতিষ্ঠান করেছেন, আমার স্টক। ওনাদের ইন্ডাস্ট্রিতে এটাই টপ। জাহাঙ্গীর ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে আজকে সহজ করে শেখাবেন টেকনিক্যাল অ্যানালাইসিস কী এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে তার পার্থক্যটা কোথায়। টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে আপনার আমরা যে নাম্বারসগুলো দেখি স্টকের, সেটার একটা প্রাইস বলেন বা হিস্ট্রি বলেন, প্রাইসের সাথে হিস্ট্রি মানে কোন ডেটে তার প্রাইসটা কী ছিল সেই হিস্ট্রিটা বেসিক্যালি একটা ছবির মধ্যে নিয়ে আসা। এটাই বেসিক্যালি এরপরে অ্যানালাইসিসের কিছু টুলস, ম্যাথামেটিক্স ইউজ করে একটা প্রেডিকশন করার জায়গাতে নিয়ে যাওয়া, এটাই টেকনিক্যাল অ্যানালাইসিস। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা এটার সাথে একেবারেই আলাদা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ওই কোম্পানির হেলথ, তার ইপিএস, কিছু যে ইন্ডিকেটরগুলো ইউজ করা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে, সেগুলোর উপরে বেস করে সেই অ্যানালাইসিসটা করা হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস শুধু ডিপেন্ড করে হচ্ছে তার প্রাইস অ্যান্ড ভলিউম ডাটা এগুলোর উপরে। রাইট। ওকে। ডে টু ডে বেসিসে। ওকে। তো আমরা যদি কোনো একটা স্টকের প্রাইস আজকে দেখি একরকম, সেটা এক সপ্তাহ আগে কেমন ছিল, বা 2 সপ্তাহ আগে, বা 1 বছর আগে, বা 10 বছর আগে কেমন ছিল, সেটা জাস্ট একটা হয়তো ছবির মধ্যে আমরা যদি দেখতে চাই প্লট করে, সেটাকেই আমরা বলি টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন এখানে অনেকেই অনেক ধরনের ইন্ডিকেটর ইউজ করেন। ইন্ডিকেটর মানে ফর্মুলাস, ম্যাথামেটিক্যাল ফর্মুলাস, সেগুলো ইউজ করে অনেকে প্রেডিক্ট করার চেষ্টা করেন। সেটা অনেক দিন ধরে এই প্র্যাকটিসটা আছে। কম্পিউটার আসার পরে এই জিনিসগুলো অনেক বেশি স্মুথ হয়ে যায়, মানে আপনি চাইলেই ডাটা প্লট করতে পারবেন খুব ইজিলি। আগে যেটা হতো, মানুষ হয়তো রেখাচিত্র এঁকে কাগজে তারা বিভিন্নভাবে প্লট করতো, চার্টিং পেপারে করে, তারপরে সেটা তারা দেখতো। সেটা অনেক সময় সাপেক্ষ ছিল এবং অনেক বেশি একটু হাতে আঁকা চার্ট, সেটা আমরা হয়তো আজকে থেকে 50 বছর আগে, তখন তার কম্পিউটার ছিল না, তখন হাতে এঁকে আমরা হয়তো দেখার চেষ্টা করতাম, বের করার চেষ্টা করতাম। তখন যারা ছিলেন তারা বিভিন্ন ফর্মুলা দিয়ে তারা চেষ্টা করেছেন যে এটাকে কীভাবে ব্রেক করা যায়। বেসিক্যালি কী করা হয় আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসে, মানুষের ইমোশনটা যখন ট্রেডিংটা হয়, সেই ইমোশনটাকে ধরার একটা চেষ্টা, যে এই ইমোশনটা ওই সময়ে যে ইমোশনটা এসেছিল সেটা চার্টে কীভাবে রিফ্লেক্ট করলো এবং এর কনসিকোয়েন্স প্রাইসের উপর কী হতে পারে। এখন এটা সবসময় যে কারেক্ট হবে নেসেসারি না, কারণ ইমোশনটা একটা ম্যাস পিপল ইমোশন, তো এটাকে আসলে আপনি ওইভাবে পিন পয়েন্ট করে সবসময় একই ধরনের রেজাল্ট আনতে পারবেন না, বাট কাছাকাছি যাওয়া যায়। কোনো বিদ্যাই সেটা আসলে পারে না, পারফেকশন ওইভাবে নাই, তবে পারফেকশন আছে একটা লেভেল পর্যন্ত। আমাদের দেশে টেকনিক্যাল অ্যানালাইসিস কতটা প্র্যাকটিস হচ্ছে, বা আমি যতটুকু জানি আর কি, যে মিড 2000s-এ আপনারা দেশে প্রথম জেনারেশনের চার্টিস্ট হিসেবে শুরু করেছিলেন। আমরা 2006 থেকে শুরু করেছি। রাইট। একটা ফোরাম ছিল আপনাদের, সেখানে আমিও মেম্বার হয়েছিলাম স্টুডেন্ট লাইফে, এবং পরিচিত হয়েছিলাম এই শাস্ত্রের সাথে আর কি। তো সেই গল্পটা যদি আমাদের সংক্ষেপে শোনান। তখন আমরা কেন এত দেরিতে শুরু করলাম আমাদের আসলে দেরিতে শুরু করার প্রথম কারণটা হচ্ছে, আমাদের মার্কেটে যেই ডিজিটালাইজেশনটা হয় সেটা হয় 2000 সনের 2 বছর আগে, 1998 থেকে সম্ভবত। ডেটা আসলে অ্যাভেলেবিলিটি ওইভাবে ছিল না। আগে আমরা কাগজে প্রিন্ট হতো দিন শেষে, সেটা হয়তো পরের দিন পত্রিকায় পেতাম, সেখান থেকে দেখতাম। সেই ডেটাগুলোর ডিজিটালাইজেশনটা তখন ছিল না। ওভারঅল এই জিনিসটা শুরু হয় 2003-04 থেকে, মোটামুটি ডেটাগুলো অ্যাভেলেবিলিটি হওয়া শুরু করে। এবং আমরাও তখন 2006 থেকে স্টক এক্সচেঞ্জ আবার এগুলো খুব একটা ভালো প্রোভাইড করতে পারেনি তখন পর্যন্ত। 6-7 থেকে আমরা ম্যানুয়ালি ডেটাগুলো ইনপুট করে আমরা করতাম। তারপরে আমরা ছোটো ছোটো সফটওয়্যার, যারা এই লাইনে আছে, আমি নিজেও একটা ছোটোখাটো সফটওয়্যার করেছিলাম, যেটা দিয়ে আপনি ডিএসসির ডেইলি ডেটার থেকে অ্যামিড ব্রোকার নামে একটা সফটওয়্যার আছে, যেখানে আসলে এই চার্টিংগুলো প্লট করা হতো, ডাটাগুলো করে আমরা ওখানে দেখার চেষ্টা করতাম। তো বেসিক্যালি 6-7 থেকেই শুরু হয়। আর তখন ফেসবুকটাও মোটামুটি শুরু হলো,
মানে ম্যাস পিপলের কাছে টু পৌঁছানো গেল। থাউজেন্ড এইটে আমি প্রথমে আমি ব্রোকার ইনস্টল করি আমার পিসিতে। রাইট। তো মূলত সোশ্যাল মিডিয়ার কারণে এইটার অ্যাক্সেসিবিলিটিটা একটু বেড়ে যায় এবং মানুষের কাছে জনপ্রিয় হওয়া শুরু করে কিছুটা। তারপরেও অনেক বিপরীত থটও ছিল, যে কারণে আমাদের একটু কষ্টও হয়েছে আসলে ওই সময় এটাকে পপুলার করতে। তারপরেও এখন যতটুকু দেখতে পাচ্ছেন ওইখান থেকেই শুরু বেসিক্যালি। আমার stock.com জি। এখন হাউ ইট ইজ হেল্পিং চার্টিস্টস। এটা চার্টিস্টরা ভালো বলতে পারবে, তবে আরও বেশ কয়েকটা সাইট আছে যেখানে আপনি চার্টিং করতে পারবেন। আমাদের সাইট ছাড়াও আপনি চাইলে ম্যানুয়ালি ক্লাউডে চার্টিং। ক্লাউডে চার্টিং আছে। তারপরে আপনি অনেকে নিজেও প্র্যাকটিস করেন। ডেটা থাকলে যে কেউ একটা সফটওয়্যারে সেটাকে প্লট করে সেটা ইউজ করতে পারে। আমরা হয়তো একটা প্ল্যাটফর্ম দিয়েছি যেখানে আপনি লাইভে, আগে আমাদের কি হতো ইন্টারনেটে আমরা মানে রিয়েল টাইম চার্টটা দেখতে পারতাম না। তো আমার একটা চিন্তা হলো যে 16-17 থেকে আমরা শুরু করি, আমরা রিয়েল টাইমে কীভাবে চার্টটা দেখতে পারি। তো সেটা শুরু করা হয় 16-17 থেকে আর কি। এছাড়াও আরও অনেক ধরনের সফটওয়্যার আছে, অনেকে নিজেও করছে। কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে যে চার্ট রিডিংটা শেখা কি পরিমাণ মানুষ, আমরা তো স্ট্যাটিস্টিক্স যদি দেখি যে বেশিরভাগ মানুষ শর্ট টার্ম গেইন চেজ করে, বাট আর দে টেকনিক্যালি এডুকেটেড এনাফ? আই ডোন্ট থিঙ্ক সো। সব মানে এটা হয় না সাধারণত, সবাই টেকনিক্যালি তো এডুকেটেড ওভাবে হবে না। আপনি কি পরিমাণ মানুষের কথা বললেন, তাহলে আমি একটা ডেটা আপনাদের দিতে পারি। আমাদের ওয়েবসাইটে মান্থলি ভিজিটার ইন অ্যান্ড অ্যারাউন্ড 2 লাখের মতো। ওকে। সো 2 লাখ ইউনিক ভিজিটার, তার মানে 2 লাখ ইউনিক ভিজিটার তারা আমাদের সাইটে প্রতি মাসে অন্তত একবার হলেও অ্যাক্সেস করছে। সংখ্যাটা কিন্তু কম না, কারণ অ্যাক্টিভ ইনভেস্টর তো আমাদের এখানে খুব বেশি না। হ্যাঁ, এখন ওই যে বললাম মাসে একবার, ডেইলি ভিজিটার যদি ধরেন তাহলে এটা অ্যারাউন্ড 35 to 40,000। তার মানে ইন অ্যান্ড অ্যারাউন্ড 35,000 লোক প্রতিদিন ঢুকছে। তাদেরকে আমরা বলবো খুবই অ্যাক্টিভ, তারা প্রতিদিনই চার্টটা দেখতে চায়। আমরা বলতে পারি 10 to 20% আর সিগনিফিকেন্টলি ইউজিং চার্টস। এর চাইতে বেশি আমার ধারণা, এর চাইতেও বেশি। এর চাইতেও বেশি, কারণ যে নাম্বারটা আমাদের বলা হয় যে বিও অ্যাকাউন্ট, অ্যাক্টিভ বিও অ্যাকাউন্ট অ্যারাউন্ড 20 লাখের মতো। এখানে আসলে অনেক মাল্টিপল অ্যাকাউন্টস আছে। সো অ্যাক্টিভ ইনভেস্টার মনে হয় 10 লাখের বেশি হওয়ার কথা না। সে তুলনায় 20%-এর মতো লোকই কিন্তু আমাদের সাইটে ঢুকতেছে। এছাড়া তো আরও সাইট আছে। ওকে, আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কি আপনি এটা বলতে পারেন যে উইদাউট চার্ট রিডিং শর্ট টার্ম ট্রেডিং এর চেষ্টা করাটা সুইসাইডাল হতে পারে? সুইসাইডাল বলবো না, এক একজনের প্যাটার্নটা এক এক রকম। মানে চার্টিংটা আসলে কি করছে, আপনি যারা ট্রেডিং যারা করছে শর্ট টার্ম ট্রেডিং, তাদের মাথায় একটা ছবি অলরেডি আছে যে এই স্টকটার প্রাইসটা, নট নেসেসারিলি চার্ট যে আই মিন যে এই বাজারের গতি প্রকৃতি বোঝার এই বিদ্যাটা না শিখে, কিছু সিজনড লোক আছে যারা এমনিতে শিখে যায়, তাদের জন্য চার্টিংটা খুব বেশি নেসেসারি না। চার্ট আবিষ্কারের আগেও তারা এটা করতে করতো, সেটা তারা করতে পারবে, সেটা তারা হচ্ছে ওই যে সিজনড হয়ে যায়। এখন সিজন যে সে তো এক্সপার্ট। একটা এক্সপার্ট লোককে আপনি এভাবে আটকাতে পারবেন না যে তার চার্টিং লাগবেই বা চার্টিং ছাড়া হবেই না, এটা তাকে বলা যাবে না, কারণ আসলে তার প্র্যাকটিসটা অন্যরকম। কিন্তু হ্যাঁ, নতুন যারা বা একটু মিড লেভেলে যারা, তাদের জন্য চার্টিংটা অনেক বেশি হেল্প করে। আপনাকে হয়তো অনেকখানি সময় বাঁচায় দেবে, যেইটার সুযোগটা আপনি কেন নেবেন না? মানে এখন তো টেকনোলজিটা আছে, আজকে থেকে 50 বছর আগে হলে টেকনোলজি আপনার কাছে থাকতো না। তখন আপনাকে বাসায় গিয়ে আজকে ট্রেডিংয়ের ইন্টারডে প্যাটার্ন প্রাইসিংগুলো নিয়ে, ডেটাগুলো নিয়ে প্লট করতে হতো চার্ট পেপারে, তারপরে আপনি একটা ছবি পেতেন। আর এখন আপনি রিয়েল টাইমে পেয়ে যাচ্ছেন, সেই সুবিধাটা আপনি কেন নেবেন না? এটার এখন বলতে পারেন নিলে সুবিধাটা কোথায়, বা ট্রেডিং যারা করছে তাদের কেন এটা নিতে হবে? একেবারে সহজ কথায়, এত ডিপে না গিয়ে, যে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে সবগুলো স্টক এক্সচেঞ্জে সবাই এই ইন্টারডে চার্ট বলেন বা ডেইলি চার্ট বলেন, এগুলো দেখেই ট্রেডটা করেন। সো এইখানে দ্বিমত প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, মানে সেই বিতর্কে যাওয়ারই কোনো অবকাশ নাই, সহজ উত্তর। আর করলে কী লাভ? করলে লাভ হচ্ছে, আপনি যারা করেন তারা জানেন এটার বেনিফিটটা কোথায়। এখন এইটার এফেক্টিভিটিটা এনশিওর করতে হবে আপনাকে, আপনার লার্নিং দিয়ে আপনি কতটুকু জানেন। আমাকে অ্যাটলিস্ট মানে কিছু ভালো পয়েন্ট আইডেন্টিফাই করতে, এন্ট্রি পয়েন্ট আইডেন্টিফাই করতে, এবং কোথায় এক্সিটটা না নেওয়াটা রিস্কি, এই ধরনের কিছু পয়েন্ট আইডেন্টিফাই করতে শিখেছি আমি ফ্রম টেকনিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি সত্য যে আপনাকে পয়েন্টগুলো, এখন আপনি যদি রোবোটিক্স ট্রেডিংয়ের কথা বলেন, রোবট দিয়ে যারা ট্রেড করেন, ফরেক্সে যারা ট্রেড করেন, সেখানে কিন্তু রোবটস আছে, সেখানে কিন্তু ফর্মুলাগুলো দেওয়া আছে যেগুলো চার্টে প্লট করে একটা পজিশন নেওয়া হয়, সেটা অটোমেটিক্যালি পজিশনগুলো নেওয়া হয় এবং অটোমেটিক্যালি কিন্তু এক্সিটগুলো নেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু একটা ইউজারের এই অটোমেটিক রোবোটিক ট্রেডিংয়ে খুব একটা কিছু করতে হয় না। তারা জাস্ট হয়তো একটা রোবটটা চুজ করেন যে কোন রোবটটা বেটার হতে পারে, সেক্ষেত্রে তার এটা জানাটাও নেসেসারি না যে এখানে কী ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে।
উনি শুধু হয়তো দেখেন এখন আসলে টেকনোলজি যে জায়গাতে গেছে, কিছু পপুলার রোবটস আছে, তারা ওইগুলোকে কিনে তারা তাদের ট্রেডিংয়ে সেগুলোকে অ্যাপ্লাই করে, অটোমেটিক কি আপনার বাই সেল ট্রিগার করে দেয়? অটোমেটিক্যালি বাইসেল ট্রিগার হচ্ছে। এখন সেক্ষেত্রে তার টেকনিক্যাল অ্যানালাইসিস জানাটা ওই লেভেলে জানাটার কোনো প্রয়োজনীয়তাও নাই। ওকে, কিন্তু আমাদের দেশে যেহেতু রোবোটিক ট্রেডিং নাই এবং আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারেন না, সেহেতু আপনাকে জানতেই হবে। এক্স্যাক্টলি, আমরা দিন শেষে আমরা ডিসক্রিশনারি বেসিসে সিদ্ধান্ত নেই। রাইট, তো ওই জন্য আপনাকে এটা জানতেই হবে। যদি রোবোটিক ট্রেডিং থাকতো এবং সেটা যদি বাই ল এটা অ্যালাউড হতো, তাহলে আপনি সেই রোবট কিনে আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারতেন, কিন্তু সেটা আমাদের দেশে সেই সুযোগ নেই। আপনারা খুব চমৎকার ইন্টারডে চার্ট উপহার দিচ্ছেন জি। এখানে, কিন্তু সেটাও কাজে লাগে ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু ইন্টারডে তো আমাদের এখানে ট্রেডিংটা চালু হয়নি। এটা অন্যান্য যেমন আমাদের পাশের মার্কেট ভারত বা অন্যান্য দেশে কি হয় একটু যদি ভারতে বলেন। তো অনেক আগের থেকে হচ্ছে, ভারত এদিক দিয়ে অনেক এগিয়ে। আর আমার মনে হয় খুব কম দেশ পাওয়া যাবে বিশ্বে যেখানে ইন্টারডে ট্রেডিং নাই। ওকে, যেমন আমাদের সমসাময়িক বা আশেপাশে যে সমস্ত দেশ আছে তাদের সাথে যদি কম্পেয়ার করেন কয়েকটা। নাই, ধরেন নেপালে হয়তো ওইভাবে নাই, ওকে, ভুটানে স্টকের সংখ্যাও কম, এটা আসলে ওইভাবে স্টক মার্কেট বলাও যায় না। শ্রীলঙ্কায় আছে, শ্রীলঙ্কা ইন্টারডে ট্রেডিং আছে, হ্যাঁ পাকিস্তানে আছে। এটা আসলে অনেক আগে থেকে আমাদের এখানে হওয়া উচিত ছিল। ওকে, কেন হয়নি সেটা রেগুলেটররা বলতে পারবেন, তাদের একটা জুজুর ভয়ও থাকতে পারে এই ব্যাপারে। আমার মনে হয় ইন্টারডে ট্রেডিং, শর্ট ট্রেডিং এগুলো তারা দিতে চান না। কিন্তু আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লাই যদি করতে হয় আপনাকে, তাহলে আপনাকে শর্ট ট্রেডিংয়ে মার্কেটে লিকুইডিটি বাড়ে, প্লাস অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে অ্যাপ্লাই করা যায় 100%, মানে ফুললি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি একটা এক্সিট পজিশন তৎক্ষণাৎ নিতে পারবেন, একটা এন্ট্রি পজিশন তো নিতে পারেনি এখন, কিন্তু এক্সিট পজিশনটা এখন যে নিতে মার্কেটে পারেন। আপনার টার্নওভার হচ্ছে না, ব্রোকারেজ হাউসগুলোতে প্রবলেম হচ্ছে, মানুষও লিকুইডিটি পাচ্ছে না। ইন্টারডে ট্রেডিং থাকলে নিশ্চয়ই আরেকটু টার্নওভার বেশি হতো আর কি। সেটা তো ডেফিনেটলি হতো। Okay. এখন এটার পেছনের কারণগুলো রেগুলেটর বলতে পারবেন, কেন তারা দিতে চাচ্ছেন না বা কেন তাদের এত তারা পরিমাণ- পলিসি করেছেন, এগুলো অ্যাকচুয়ালি করতে এত 2019 বেশি সময় লেগেছে। আপনার এই ডে ট্রেডিং এর এটা বোধহয় 2019-এ একটা ইয়ে হয়েছে, ল অলরেডি হয়ে আছে, গ্যাজেট হয়ে আছে, তারপর এটা হচ্ছে না। শর্ট ট্রেডিং এরটা, শর্ট সেলিং, শর্ট সেলিং এটা এখনো দিচ্ছে না। সিসিপি আসতে হবে, সিসিপি তার প্রকিউরমেন্ট এখনো শেষ করতে পারেনি, এই ধরনের প্রবলেম আছে আর কি। হ্যাঁ, এটা ছাড়াও করা যায় সব জায়গায়, যে আপনার এই ফর শর্ট সেলিং, শর্ট সেলিং এর জন্য সব জায়গায় যে আপনার হয়তো এই যে যেটা আপনি বললেন যে ডেইলি যে ইয়েটা ব্যাংকিং যে সিস্টেমটা, সেটাকে যদি আসলে সব জায়গায় সবসময় এইভাবে না থাকলেও নিজেরা ইন্টারনালি এটাকে ম্যানেজও করা যায়। কেন করছেন না সেটা তারা বলতে পারেন, তবে এটা হয়তো শীঘ্রই চলেও আসবে আমার ধারণা, কারণ এইভাবে আসলে থাকতে পারে না একটা বাজার। আমাদের দেশে তো আপনি ইভেন এখনো পর্যন্ত মোবাইলে যে ট্রেড করবেন সেই সুযোগটাও এখনো পর্যন্ত ওইভাবে মাত্র একটা বা দুটো কোম্পানি হয়তো এনেছে, ওইভাবে নেই। এগুলো না আসলে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের শতভাগ যেই ব্যাপারটা সেটা আপনারা ইউজ করতে পারবেন না। এক্স্যাক্টলি, একটা ডিবেট অ্যামং ইনভেস্টর্স সবসময় হয় যে দুই পক্ষই এগুলো নিয়ে খুব মজার ডিবেট হয়, যে ফান্ডামেন্টালস দেখে এই বাজারে বিনিয়োগ করা খুবই বোকার কাজ, পাবলিক পারসেপশন, যে খারাপ শেয়ারটা বাড়ছে, ভালো শেয়ারটা পড়ে আছে, যদিও ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট আরও লঙ্গার টাইমের জন্য এতদিন ওয়েট করতে রাজি না, তার আগে তারা কমেন্ট করেন এক। আর সেকেন্ডলি, যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের সমালোচনা করেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস যতটুকু কাজ করে তার চেয়ে বেশি কাজ করে না, আপনার অবজারভেশন? একটা কমন পারসেপশন হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের দেশের বাজারে কাজ করে না বা করবে না, এটা কমন পারসেপশন। এখন যারা এই কথাটা বলছেন তারা আসলে অনেক পুরনো ধ্যান ধারণার লোক। ওকে, তো তাদের কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস নতুন জিনিস, তাদের কাছে পুরনো ধ্যান ধারণার লোকের কাছে যে কোনো নতুন জিনিসই কিন্তু একটু তারা একটু ব্যাকফায়ার করার চেষ্টা করেন যে না এটা আসলে কাজ করে না, সেটা খুব স্বাভাবিক। এই সমালোচনা তো থাকবেই, কিন্তু তারপরও তারাও ইউজ করেন, তারাও এখন দেখার চেষ্টা করেন। আমরা যতটুকু দেখি, বিশেষ করে ইনস্টিটিউশনগুলো আমরা দেখি যে তারা এন্ট্রি এক্সিট এগুলোর ব্যাপারে। আর আপনি যেটা বললেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজ করে না বা টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, তাহলে কাজ করেটা কি? কিছু একটা তো ডেফিনেটলি কাজ করে, নাহলে তো বাজারে থাকতো না ইনভেস্টর। ঠিকমতো যে যার টুল ইউজ করতে পারছে, দে মেকিং মানি। হ্যাঁ, ওয়েল, যদিও এই সংখ্যাটা অনেক কম আমাদের বাজারের যে সিনারিও, তাতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যে কাজটা করে সেটা ইনভেস্টিং এর জন্য খুব ভালো একটা কাজ করে, মানে এটা ছাড়া আসলে ইনভেস্টিং করা যাবে না। মানে আপনি যে কোনো একটা কোম্পানির হেলথ যদি জানতে যান, তাহলে আপনাকে ফান্ডামেন্টাল কিছু জিনিস অ্যাসপেক্টগুলো দেখতে হবে এবং সেই সম্বন্ধে আপনার একটা নলেজ লাগবে। শুধু দেখতে তো হবে না, নলেজটা থাকলে আপনি দেখবেন এবং বুঝবেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ছাড়া কোনো স্টকে ইনভেস্টিং করা যাবে না, এটা একেবারে গিভেন রুল। আর মানে এখন আপনি হয়তো কম জানেন, আমরা যেটা দেখি, আমি আপনাকে যেটা বলছিলাম সুইসাইডাল কিনা, যে অনেক মানুষ দে আর স্পেকুলেটিং
খুবই রিস্কি বেট নিচ্ছে, বাট তারা দেন নো নাথিং অ্যাবাউট টেকনিক্যাল অ্যানালাইসিস, দে আর আস্কিং আদার্স যে আমি কিনবো কি কিনবো না। এখন এই লোকগুলো কারা? তারা খুব স্বাভাবিকভাবে আসলে এটাকে মনে করে একটা জুয়ার বাজার। তারা আসে এখানে জুয়া খেলতে, যেহেতু আমাদের দেশে স্পেকুলেটিভ কোনো ইনভেস্টমেন্টের বা কোনো কিছু করার সুযোগ নাই। এখানে ধরেন হর্স রেস নেই, এখানে বেটিং নেই এই কান্ট্রিতে। তো তাদের তো এই যে জুয়ারি মেন্টালিটি যাদের আছে, তাদের তো কোনো একটা জায়গায় গিয়ে এই জুয়া মেন্টালিটির ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো তাদের জন্য একমাত্র আমাদের দেশের সুযোগ এখন আপনি স্টক মার্কেট। এখন তাদের চিন্তা ভাবনায় জুয়া খেলার সময় জুয়ারির যে অ্যানালাইসিসটা থাকে, সেই অ্যানালাইসিসটাও কিন্তু তারা অ্যাপ্লাই করে সেই অ্যানালাইসিসটা কি, সেটা মোস্টলি বেসড অন ইমোশন। এখন মোস্টলি বেসড অন ইমোশন যে কোনো অ্যানালাইসিস হবে সেটা ফেল করতে বাধ্য একটা সময়। কোনো একটা সময় পর্যন্ত হয়তো সে গেইনও করবে, নাহলে ফেল করবে না। জুয়া যারা খেলতেছে তারাও একটা কিছু সময় গেইন করেন, কিছু সময় ফেল করেন। শুধু ইমোশনের উপরে বেস করে হলে সেখানে ফেল করার চান্সেসটা বেড়ে যায়। ওকে, অ্যানালাইসিসটা যদি থাকে আপনার মানে নোন অ্যানালাইসিস যদি থাকে, মানে যেটা আপনি জানেন, মানে অ্যাটলিস্ট যেটা টেস্টেড, সেই অ্যানালাইসিসটা যদি আপনি করেন তাহলে আপনি গেইন করার চান্সেসটা বেড়ে যায়। তাহলে তাদের ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনের বেসিসে তারা ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার সক্ষমতা অর্জন করবে। এবং এই যে আমরা দেখছি এটাও একটা ভালো জিনিস যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি যে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামগুলোতে টেকনিক্যাল অ্যানালাইসিসও শেখানো হচ্ছে, এটা ইন্ট্রোডাক্টরি লেভেলে আর কি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, মার্কেট আউটলুক কি? আপনি একজন অভিজ্ঞ চার্ট রিডার, অলসো আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও করেন। তো আমাদের দর্শকদের জন্য এই ক্যাপিটাল মার্কেটের আউটলুক বা সেক্টর আউটলুক আপনি যদি আমরা যেটা করি সেটা একেবারে নিতান্তই পার্সোনাল লেভেলে। আমাদের দেশে অ্যাডভাইজারি লাইসেন্স এখনো পর্যন্ত ওইভাবে মানে অফিসিয়ালি দেওয়া হয়নি কাউকে যে কেউ অ্যাডভাইজারি করবে এই ধরনের। না, আপনার পার্সোনাল আউটলুকটাই শেয়ার করেন, পার্টিকুলার স্টক বলার দরকার নেই। আসলে আমাদের দেশের এখনকার মার্কেটে যে সিনারিও, এখানে আউটলুক বলার মতো অবস্থানটা নেই। কারণ যখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে রাখবেন তখন আসলে শেয়ারগুলোকে বেঁধে রাখতেছেন। এখন আপনি আজকের বাজারও যদি দেখেন বোধহয় 30টা না 40টা গেইনার, এটাও এখন বলবো যে গত কিছুদিন আগে পর্যন্ত সেখানে 8টা 9টা গেইনারও ছিল, যেখানে হয়তো 250-300 স্টক ছিল ফ্লোর প্রাইসে, তার মানে প্রাইসটা আনচেঞ্জড। এই জায়গাতে আসলে কোনো অ্যানালাইসিসই কাজ করবে না। তো টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করানোর সুযোগই নাই, কারণ চার্ট আসলে কিছুই হচ্ছে না, চার্ট ইজ নট মুভিং। তো একটা মুভিং যদি না থাকে চার্টটা, তাহলে আপনি এখানে অ্যানালাইসিসটা করবেন কীভাবে? করতে পারবেন না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজ করবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজ করে অনেক লঙ্গার টাইম ফ্রেমে, 2, 4, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছরের টাইম ফ্রেমও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয়। খুব শর্ট টাইমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয় না। এক্স্যাক্টলি। সো আপনার পার্সপেক্টিভ থেকে আমরা বুঝতে পারছি ওয়াই মার্কেটে এখন এত কম মানুষ কেন অ্যাক্টিভ, বা এত কম কেন ট্রেড হয়। কম ট্রেড হয় কারণ আসলে সুইটেবল টাইম ফর ট্রেডিং, মানি ঢুকার তো আসলে স্কোপটা নাই। ওকে, আমাকে যদি বলেন যে কোনো একটা স্টকে ইনভেস্ট করার জন্য, আমি দেখব যে সেই স্টকটা লিকুইড কিনা। ওকে, যদি ইনভেস্ট করার কথাও যদি বলেন, প্রথমত আমি দেখব যে লিকুইড কিনা। লিকুইড যদি না হয় তাহলে রিজনগুলো কি? এখন যে রিজনে লিকুইড না, আমি যদি এখন ইনভেস্ট করি কোনো একটা ভালো স্টকে, ধরেন কারা ইনভেস্টর আমাদের দেশে? ফান্ড ম্যানেজার, যারা মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার, যারা হয়তো ফরেন ফান্ড ম্যানেজার, তারা ইনভেস্ট করেন লং টার্মের জন্য। তারা কখন ইনভেস্ট করবেন? এখন একটা স্টক ধরেন, খুব ভালো স্টকের মধ্যে সবাই যেটা জানেন যে স্কয়ার ফার্মাতে ইনভেস্ট করা যায়। এখন আমি যদি স্কয়ার ফার্মাতে আজকে ইনভেস্ট করতে চাই, আমি দেখব যে স্কয়ার ফার্মার যে প্রাইসটা, সেই প্রাইসটাতে কালকে হয়তো আমি কোনো বায়ার পাবো না। রাইট। আজকে যদি আমি কিনি, আজকে আমি কোনো বায়ার দেখছি না, আই কুড বি দ্য অনলি বায়ার, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমি লঙ্গার টাইম ফ্রেমে কিনতে পারি নেক্সট 5 ইয়ার্সের। তা আমি চিন্তা করবো যে এখন এই জায়গাতে বায়ার নেই, তাহলে প্রাইসটা যদি পড়ে যায় বা ফ্লোর প্রাইসটা যদি চলে যায়, উঠে যায়, তাহলে তো শেয়ারটা এখান থেকে নিচে নেমে যাবে, যেখানে বায়ার আসবে। তাহলে আমি সেটার জন্য ওয়েট করব। আমার টাকা নিয়ে আমি সেটার জন্য ওয়েট করব। মানে এখন আমরা যেটা করছি, ভালো ইনভেস্টররা যেটা করবে, মোস্ট অফ দ্য কেসেস তারা ওয়েট করবে, বড় অঙ্কের টাকা তারা ঢুকাবে না। হয়তো যে 1 কোটি টাকা শেয়ার কিনবে, সে হয়তো এখন এই অবস্থায় গত 2-3 মাসে হয়তো সে মাত্র 5 লাখ টাকার বিনিয়োগ করছে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য ওয়াই। হ্যাঁ, ট্রেড এত কিন্তু তার কাছে কিন্তু 95 লাখ টাকা ফ্রি আছে। সে হয়তো আগামী 3 মাসে আরও 5 লাখ টাকা ইনভেস্ট করবে, কারণ সে জানে না যে শেয়ারটা আসলে পড়ে গেলে কোথায় যাবে। তো তাকে তো সেটা জানতে হবে। শেয়ারটা যদি এখান থেকে 20% পড়ে, তখন হয়তো সে তার 50% টাকা ইনভেস্ট করবে। সো তখন আপনি দেখবেন যে বাজারে মানি ফ্লোটা বাড়ছে।
এখন সেই জায়গাটা আসলে নেই, যে কারণে আপনি যেটা বলছেন এখন খুবই ম্যানেজড একটা মার্কেট, এখানে অল্প কিছু শেয়ার ট্রেড হচ্ছে এবং সেগুলারও আউটলুক আসলে বলাটা খুব কঠিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্বে আরেকটু বিস্তারিত টেকনিক্যাল অ্যানালিসিসের বিভিন্ন উইংয়ে আলোচনা করার জন্য আশা করব। জি অবশ্যই। থ্যাংক ইউ। দর্শক, আজকে টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন আমরা প্রথমেই ওনার পরিচয় দিয়েছি। ওনারা ফার্স্ট জেনারেশনের চার্টিস্ট বাংলাদেশে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।